আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। কুয়েত প্রসঙ্গে একটি আপডেট তথ্য জানাতে চাই, যেটি হচ্ছে যে কুয়েতের দূতাবাসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি আছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সেই বিষয়ে। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। কুয়েত দূতাবাসের একটি বিজ্ঞপ্তি নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে প্রবাসীদের মাঝে। কুয়েত দূতাবাসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে। একজন বাংলাদেশি তিনি প্রবাসীদের সঙ্গে দূতাবাসে সে কাজ করে দেবে এই জন্য বা এই প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত টাকা নিত, এই অভিযোগে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাকে ধরিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার ছবি সব পোস্ট করেছে। এরপরে সেখানে বিভিন্ন জন কমেন্ট করছেন যে তাহলে দূতাবাসের ভেতরে কর্মকর্তা কর্মচারীরা কি কেউ এর মধ্যে সম্পৃক্ত নাই? এ নিয়ে শুরু হয়েছে আসলে আলোচনা। দূতাবাসের বিজ্ঞপ্তিটি যেটি হুবহু একজনের ছবি দিয়েছে, ছবিতে বলা হয়েছে যে এত দ্বারা কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনৈক প্রবাসী বাংলাদেশি আবু হোসেন মারফুল্লাহ কুয়েতি সিভিল আইডি নম্বর একটা নম্বর দেওয়া হয়েছে এবং বাংলাদেশি পাসপোর্ট নম্বর দেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস কুয়েতে আসা সেবা গ্রহীতাদেরকে বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতেন। অতিরিক্ত অর্থ খেয়াল করবেন, দূতাবাসের পক্ষ থেকে তাকে কয়েক দফা সতর্ক করা হলেও সে তার এরূপ কাজ কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে দূতাবাসের পক্ষ থেকে তাকে 16 জুন 2025 কুয়েতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুপর্দ করা হয়। কুয়েতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দূতাবাসের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে 12 জুলাই 2025 তারিখে তাকে বাংলাদেশে স্থায়ীভাবে ফেরত পাঠিয়ে দিয়েছে। ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রেও বাংলাদেশ দূতাবাস কুয়েত অনুরূপ কার্যক্রম চলমান রাখবে। কুয়েতে বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান তিনি সই করেছেন 24 জুলাই 2025। এটি হচ্ছে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। তবে এই যে যার ছবি দিয়ে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে, যেহেতু ওনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, এই কারণে তার বক্তব্য নেওয়া যায়নি। তবে তিনি যদি তার বক্তব্য দিতে চান, এই ভিডিওর কমেন্টে আপনি আপনার কথা লিখতে পারেন অথবা আপনার যোগাযোগের একটি মাধ্যমও দিতে পারেন, তাহলে যোগাযোগ করার চেষ্টা করা হবে আপনার সাথে। আর দূতাবাস যেহেতু একটি সরকারি আমাদের রাষ্ট্রীয় একটি সেখানে মুখপাত্র বা প্রতিষ্ঠান, সে কারণে তাদের বিজ্ঞপ্তি এটি গণমাধ্যম কর্মী হিসেবে প্রচার করা যেতে পারে। এখন যেটি হয়েছে যে এই যে কুয়েতের দূতাবাসের বিজ্ঞপ্তির পরে সেখানে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি এবং অনেকেই বাংলাদেশি কমেন্ট করেছেন। এর মধ্যে কয়েকটি কমেন্ট একটু আপনাদেরকে দেখাই। যে একজন লিখেছেন মোশাররফ আনোয়ার, সে দূতাবাসের কোনো কর্মকর্তা কর্মচারী না, তাহলে দূতাবাসের কাজগুলো সে কিভাবে করত? কোনো না কোনো কর্মচারীর সাথে তার কন্ট্যাক্ট ছিল যার মাধ্যমে কাজগুলো সম্পন্ন করত। ওই ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হোক। দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তা না হলে তার জায়গায় কেউ না কেউ সুযোগ নেবে। অসাধারণ সুন্দর লিখেছেন উনি। মিরাজ এফ রহমান লিখেছেন, আর একটা বড় সারের ড্রাইভার আছে, আমার কাছ থেকে 20 দিনার নিচে বিএমইটি কার্ড বানায় দিব বলে এই 2 বছর হয়ে গেল। আচ্ছা মিরাজ, আপনার বিএমইটি কার্ড বলতে হচ্ছে বিএমইটি কার্ড তার প্রবাসী গিয়ে করা যায় না, সেটি মূলত প্রবাসী কল্যাণ কার্ড, ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়া যায়। সেই বিষয়ে প্রবাস তথ্য কেন্দ্রে বিস্তারিত ভিডিও আছে, আপনি দেখে নিতে পারবেন যে প্রবাসী কল্যাণ কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড সদস্য কার্ড করার নিয়ম প্রবাস তথ্য কেন্দ্র বাংলা ইউটিউবে লিখলে আপনি সেখানে পেয়ে যাবেন, বিস্তারিত নিয়ম সেখানে দেওয়া আছে। কাউসার আহমেদ বিহন লিখেছেন, দূতাবাস দীর্ঘদিন ধরে চাকরি করার পর 2 জনকে কিছুদিন আগে চাকরি থেকে বাদ করা হয়েছে। এই লোকের সাথে অসাধু লেনদেনের কারণে নাকি জানতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, 2 জনের চাকরিচ্যুত করা হয়েছে কুয়েতে, না? ওকে, এটি একটি ভালো প্রশ্ন, এটি খোঁজ নেওয়া যাবে। আচ্ছা, নাদিম হুসাইন মিথুন লিখেছেন, দূতাবাসে কর্মরত লোকেরাই তো আরও বেশি ভণ্ড শব্দটা যাই হোক। দূতাবাসে গেছিলাম এমআরপি পাসপোর্ট করতে, সোজা বলে দিছে এমআরপি পাসপোর্ট এখন হয় না,
ই পাসপোর্ট করতে হবে, পরবর্তীতে দালাল ধরে বেশি টাকার বিনিময়ে ঠিকই এমআরপি পাসপোর্ট করে নিলাম। দূতাবাস মানেই আচ্ছা যাই হোক, ওনার একটি যেহেতু পরে উনি করতে পেরেছেন, ওনার কমেন্টে উনি আর হুবহু তুলে ধরেছি। আসলে সালেউদ্দিন লিখেছেন, একটি টোকেন নিয়ে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বসে থেকেও কাজ শেষ করতে পারিনি, আবার পরের দিন গিয়ে কাজ শেষ করতে হয়েছে। আর তাদের যে ব্যবহার, এটা মোটেও ঠিক না। হাতে কাজ ফেলে তাদের বাড়িতে ভিডিও করে কথা বলে, আচ্ছা ভিডিও করে কথা বলে 1 মিনিটের কাজ 1 ঘন্টা, আচ্ছা বুঝি, মানে কাজ রেখে তারা বাসায় কথা বলে ভিডিও কলে। এরপরে একটি পাসপোর্ট করতে আগে লাগতো 9 দিনার, যা এখন দিতে হয় 38 দিনার, কিন্তু কেন? আপাতত আপনাদের কমেন্টগুলো পড়ছি। নূর নবী লিটন, দালালদের মাধ্যম ছাড়া ই পাসপোর্টের তারিখ পাওয়া যায় না, এর কারণ কি? আচ্ছা, আরেকজন হচ্ছে মোহাম্মদ কাউসার আলমের কাছে, ওনাকে তো ধরিয়ে দিলেন, তবে যারা এখনো আছে তাদের কি হবে? এবং দূতাবাসের ভিতরে তো অফিসারদের মধ্যে অনেকে দালালিতে জড়িত, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে দূতাবাসকে। কমেন্টে অনেকেই দেখেছি লিখেছেন 10 লাখ 12 লাখ টাকা নিচ্ছে বা দালাল চক্র, ভিসা সিন্ডিকেট। আসলে কিন্তু সীমিত পরিসরে কিছু কর্মী যাচ্ছে, সেখানে 10-12 লাখ টাকা দিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। টাকা দেওয়া কমাইতে হবে। আসলে সরকার ব্যবস্থা নিবে না, রাষ্ট্র ব্যবস্থা নিবে না, দূতাবাস বা আমাদের কর্মকর্তারা, মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিবে না, এগুলো আসলে হবে না। যেই কারণে এখন কর্মীদের সিদ্ধান্ত নিতে হবে। এখন আপাতত যেহেতু নির্বাচিত সরকার এখন নেই, নির্বাচিত সরকার আসার পরে পরবর্তীতে মন্ত্রণালয়ের সেটআপ কারা আসেন সেই বিষয়গুলো দেখে হয়তো পরবর্তীতে আমরা যারা এই খাত নিয়ে কাজ করি তারাও হয়তো পরামর্শ নেয়ার একটি সুযোগ হবে, এবং আপনাদের সাথেও তখন সেই বিষয়গুলো শেয়ার করার সুযোগ হবে। তো কুয়েত দূতাবাসের এই বিজ্ঞপ্তিতে একটি বিষয় আসলে পরিষ্কার, সেটি হলো যে দূতাবাসেরও এই জায়গাতে প্রবাসীদেরকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কীভাবে সেবা দেওয়া যায় সেটি নিশ্চিত করতে হবে। সেখানে গিয়ে যদি প্রবাসীরা 1 দিন 2 দিন 3 দিন ঘুরতে হয়, তাহলে তো দালাল চক্রের সুবিধা নেবেই, আর অসাধু কর্মকর্তারা তো থাকবেই। প্রবাসী বন্ধুরা, আপনারাও দয়া করে একটু অভিযোগ দেওয়ার চেষ্টা করবেন লিখিতভাবে। অনেকে দিতে চান না, যে ঝুঁকিপূর্ণ হবে। মন্ত্রণালয় বা দূতাবাসে দেওয়ার দরকার নেই, মন্ত্রণালয় দিতে পারেন, বা আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তথ্য প্রমাণ সহ। তাহলে দেখা যাবে আমরা এখানে ঢাকায় থেকে সেই ব্যাপারগুলো তুলে ধরতে পারবো সরকারের দায়িত্বশীল জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।